নমস্কার সবাইকে। আজকে যে আমরা নতুন টপিকটা শুরু করতে চলছি তার নাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। কেমিক্যাল বন্ডিং বা যাকে আমরা বাংলায় বলি রাসায়নিক বন্ধন। এবার এই যে রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধন জিনিসটা কি না, রাসায়নিক বন্ধন হচ্ছে যে কোনো দুটো জিনিস থাকবে, দুটো অ্যাটম থাকবে, তাদের মধ্যে যে বন্ধন, মানে ধরো এই একটা অ্যাটম নাম্বার 1, অ্যাটম নাম্বার 2, এই দুটো অ্যাটমের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, যে সম্পর্কটা কী করবে, এই দুটো অ্যাটমকে কাছাকাছি রাখবে বা এই দুটো অ্যাটমকে এক জায়গায় বেঁধে রাখবে বা এক জায়গায় গঠন করে রাখবে, তাকে আমরা বলছি রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধনের ডেফিনেশনটা কি না, ডেফিনেশনটা হচ্ছে যে যার সাহায্যে দুই বা ততোধিক পরমাণু একে অপরের সাথে যুক্ত থাকে তাকেই আমরা রাসায়নিক বন্ধন বলছি। তাকে আমরা কি বলছি, রাসায়নিক বন্ধন বলছি। রাসায়নিক বন্ধন বলবো। এবার এই রাসায়নিক বন্ধন যেটা হলো তাহলে রাসায়নিক বন্ধন, এবার এটা দিয়ে কি রাসায়নিক বন্ধন মানে দুটো অ্যাটমের মধ্যে আমাদের এই যে বন্ধন, যে বন্ডিং জিনিসটা, বন্ডিং আমাদের বিভিন্ন ক্ষেত্রে হয়। কীরকমভাবে একটা হয় না, কেমিক্যাল বন্ডিং পড়ার আগে একটা জিনিস আমরা জেনে নিই, সেটা হচ্ছে বন্ধন জিনিসটা কি। প্রথমে জেনে নিই বন্ধন জিনিসটা কি। বন্ধনটা হচ্ছে কি না, বন্ধন হচ্ছে পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক যেখানে কি থাকবে না, যেখানে কিছু দেওয়া নেওয়া থাকবে, দেওয়া নেওয়া থাকবে, রাইট। কীরকমভাবে দেওয়া নেওয়া না, ধরো আমি একটি বন্ধু, একটি বন্ধু এ, আর এই বন্ধু হচ্ছে বন্ধু বি। তাহলে এদের এই যে এ এবং বি এর মধ্যে কখন বন্ধন তৈরি হবে না, বন্ধুত্ব কখন তৈরি হবে না, বলবে ভাই তুই আমাকে দে, একটা স্যার যে নোটস পাঠিয়েছে নোটসটা আমাকে দে, আমি জেরক্স করে নিয়ে আসি। তাহলে এ দেবে, একে নোটস দিল, পরের দিন গিয়ে পরে বললো যে না ভাই আমি এই টিফিন এনেছি, তাহলে তুই আমার টিফিনের সাথে শেয়ারিং হয়। তাহলে ওই যে টিফিন খাওয়া বা নোটস দাও ইত্যাদির মাধ্যমে এদের মধ্যে কি সম্পর্ক তৈরি হলো না, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো, রাইট। তাহলে এই যে একটা সম্পর্ক, এই যে বন্ধুত্বের সম্পর্ক, এই বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে গেলে এদের মধ্যে কি কি দেওয়া নেওয়া হলো, নোটসের আদান প্রদান হলো। কিসের আদান প্রদান হলো? নোটসের আদান প্রদান হতে পারে, আইডিয়া হতে পারে, বা হতে পারে আইডিয়ার আদান প্রদান হতে পারে, যে ভাই আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে তুই এটা দেখ। আবার কি হতে পারে, আমাদের টিফিন শেয়ারিং, সেটার মাধ্যমে হতে পারে, রাইট। তাহলে নোট শেয়ারিং, আইডিয়া শেয়ারিং বা টিফিন শেয়ারিং মাধ্যমে দুজন বললাম, এবারে দুজনের জায়গায় 1 2 3 4 অনেকে হতে পারে, তারা পরস্পরের মধ্যে বিভিন্ন শেয়ারিং করছে, তাদের নোট শেয়ারিং করছে, তাদের থট শেয়ারিং করছে বা তাদের টিফিন। তাহলে তাদের মধ্যে কি তৈরি হচ্ছে না, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই সম্পর্কটা কি নাম দিচ্ছি আমরা না, বন্ধুত্বের সম্পর্ক। সেইভাবে আমাদের যেমন মানুষদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, সেইভাবেই কিন্তু আমাদের যখন এক বা একের বেশি অ্যাটম থাকে না, তাহলে সেই অ্যাটমদের মধ্যে কি তৈরি হয় না, বন্ডিং তৈরি হয়। কিভাবে না, কিছু দেওয়া নেওয়া বা শেয়ারিংয়ের মাধ্যমে। তাহলে সেটার নাম দিচ্ছি আমরা কি না, কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং হচ্ছে এমন একটা বন্ডিং যেখানে আমরা কি করছি, কিছু দেওয়া নেওয়া করছি। কি দেওয়া নেওয়া করব, এই যে আমাদের কেমিক্যাল, প্রথমে যে কথাটা আসি কেমিক্যাল, এই যে কেমিক্যাল প্রপার্টি কোনো একটা অ্যাটমের বা কোনো একটা মৌলের বা কোনো একটা এলিমেন্টের কেমিক্যাল প্রপার্টি বলতে আমরা কি বুঝি না, যেটা তার রাসায়নিক ধর্ম। এবং এই যে রাসায়নিক ধর্মটা একটা অ্যাটম হোক বা একটা এলিমেন্ট হোক, সেটা যে শো করে, সেটা কিসের দ্বারা শো করে না, ও যে তার যে বহিস্থ কক্ষের ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের উপর নির্ভর করে তার রাসায়নিক ধর্ম।
তাহলে এখানে আমি কি বলছি যে কেমিক্যাল বন্ডিং মানে কি বলছি যে এটা একটা বন্ধন তো, বন্ডিং তো, তাহলে কি বন্ডিংয়ের মাধ্যমে এখানে কিছু না কিছু শেয়ার হতে হবে। একটা বন্ড তৈরি করতে গেলে আমাকে কিছু না কিছু শেয়ার করতে হবে। তাহলে এখানে এই যে শেয়ারিং, সেটা কি শেয়ার করব না, আমরা ইলেকট্রনের শেয়ার করব, শেয়ারিং অফ ইলেকট্রন। এই যে আমরা ইলেকট্রন শেয়ার করব, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে আমাদের ওই দুটো, এবার কাদের মধ্যে করছি, একটা দুটো অ্যাটম ধরলাম, হচ্ছে এটা অ্যাটম নম্বর এ, এর কিছু ইলেকট্রন আছে, অ্যাটম নম্বর বি, এর কাছে কিছু ইলেকট্রন আছে। এবার এই অ্যাটম নম্বর এর ইলেকট্রনের সঙ্গে অ্যাটম নম্বর বি এর ইলেকট্রনের ইন্টারাকশন এর মাধ্যমে বা ইলেকট্রনের শেয়ারিং এর ফলে এদের মধ্যে কি তৈরি হবে, বন্ডিং তৈরি হবে। তাহলে কেমিক্যাল বন্ডিং এর ডেফিনেশন যদি আমরা বলি তাহলে কি হবে না, the bond that is created by two or more than two, two or more than two atoms by the sharing or pairing of electron, ইলেকট্রনের শেয়ারিং বা পেয়ারিং এর মাধ্যমে আমাদের কেমিক্যাল বন্ডিংটা তৈরি হয়। এবার কেমিক্যাল বন্ডিং যেমন বললাম যে একটা হতে পারে, যেমন ধরো আর একটা সিনারিও বললাম যে বন্ধুত্ব সম্পর্ক। এবার সিনারিও নম্বর 2, সেখানে কি বলছি না যে এখানে বলছে যে ধরো বন্ধু এ আর বন্ধু বি, বন্ধু বি এর কাছে কি বললো, আগের দিন আমি আসিনি ভাই, তুই আমাকে স্যারের নোটসটা দে। তাহলে এ কি করলো, তার নোটসটা বিকে দিয়ে দিল। এটা একটা ঘটনা ঘটতে পারে। আর একটা ঘটনা কি ঘটতে পারে, কি ঘটনা ঘটতে পারে না, এ আর বি, এ বলল ভাই যে আমার কাছে একটা নোটস আছে, পরীক্ষা সামনে আসছে ভাই, আমার কাছে এ মানে 1 নম্বর বই আছে, ভৌতবিজ্ঞানের একটা বই আছে, এর কাছে বললে আমার ভৌতবিজ্ঞানের অন্য লেখকের একটা বই আছে। তাহলে পরীক্ষার আগে এ বলল ভাই এক কাজ কর, আমরা স্কুলের শেষে একটা জায়গায় গিয়ে পরে মিট হই, আর আমার ভৌতবিজ্ঞান বইটাতে যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে আর তোর ভৌতবিজ্ঞান বইটাতে যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা কি করছি, এক জায়গায় নিয়ে পড়ে দুজনে মিলে একসাথে লিখবো, আর তাহলে কি হবে, আমাদের পরীক্ষাতে আমরা ভালো পারফর্ম করতে পারবো। তাহলে এখানে তাহলে দেখো এখানে কি বলছে, 1 নম্বর এ কিন্তু তার কিছু একটা জিনিস বিকে দিয়ে দিচ্ছে, আর এখানে কি করছে, এ বলছে না আমিও, আমার কাছে একটা আছে, বি বলছে আমার কাছে একটা, তো দুজনে মিলে এটার থেকেও কিছু নেবো, এটার থেকে কিছু নেবো, দুজনে মিলে একটা জায়গায় গিয়ে পরে আমরা পড়াশোনা করবো বা সেখান থেকে আমরা নিজের নোটস তৈরি করবো। তাহলে দেখা গেল দেখো দুটো নম্বর সিনারি নম্বর 1 এবং সিনারি নম্বর 2 এদের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। এই যে একটা, এবারে এই দুটোকে বন্ধুকে বাদ দিয়ে আমি ধরে নিচ্ছি অ্যাটম এ আর অ্যাটম বি। যখন অ্যাটম এ থেকে আমাদের একটা ইলেকট্রন সম্পূর্ণরূপে অ্যাটম বি এর কাছে দিয়ে দেবে অ্যাটম এ, তাহলে সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি আয়নিক বন্ধন, আয়নিক বন্ড, বা এটাকে আমরা বলছি তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন। আর এখানে অ্যাটম এ আর অ্যাটম বি, এবার এখানে কি করছে না, অ্যাটম এ বলছে নে ভাই আমার কাছ থেকে একটু ইলেকট্রন নিয়ে নে, একটা ইলেকট্রন নিয়ে নে, আর অ্যাটম বি বলছে ভাই আমার কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নে। তাহলে এই দুটো ইলেকট্রন কি করবো, আমি আমার কাছ থেকে একটা ইলেকট্রন নিলাম, তোর কাছ থেকে ইলেকট্রন নিলাম, এই ইলেকট্রনটা এর, এই ইলেকট্রনটা এর। তাহলে দুজনে এই যে বন্ধন জোটটা তৈরি করলো, এখানে যে বন্ধনটা তৈরি করলো, এটাকে আমরা বলছি যে কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, রাইট। তাহলে একটা গেল আয়নিক বন্ড, একটা গেল কোভ্যালেন্ট বন্ড। এবার এই যে আমি বন্ড বলছি বা
এতক্ষণ একটা কথা আমি বলতে ভুলে গেলাম, যে সেটা হচ্ছে আমরা যে এই যে বন্ড তৈরি করছি, আমরা বন্ড তৈরি করছি কেন, তার আগে একটু জিনিস বলে দিই, এটা নাহলে জিনিসটা ইনকমপ্লিট থেকে যাবে। আমরা বন্ধন তৈরি করছি কেন, বন্ধন তৈরি করতে হচ্ছে কেন, বা এই যে বন্ধন তৈরি হওয়া মানে কি আমাদের ইলেকট্রনের শেয়ারিং, তাহলে আমাকে এখানে বলছি ইলেকট্রনের শেয়ারিংটা করতে হচ্ছে কেন, শেয়ারিং করি কেন, নিশ্চয়ই সেটার একটা উত্তর দিতে হবে আমাকে, কেন শেয়ারিং করি। সেটার কারণ হচ্ছে দেখবে যে প্রতিটা মানুষ, কেন ইউনিভার্সের প্রতিটা জিনিস তারা কি চায়, যে স্টেবল হতে, তারা চায় স্টেবল হতে। এবার এই যে স্টেবিলিটি বা স্টেবল হবে যখন, তারা কিভাবে সেই স্টেবিলিটির লাভ করবে, না তারা, না বলার একটু আমি অন্যভাবে বলি ব্যাপারটাকে, যে এই ইউনিভার্সের প্রতিটা জিনিস চায় সুস্থিত হতে। যেমন ধরো আমরা এই যে পড়াশোনা কেন করছি, আমরা চাকরি পাবো, চাকরি পাওয়ার পরে আমাদের আমাদের হাতে টাকা আসবে, আমরা স্টেবল লাইফ লিড করবো যাতে আমাদের টাকার কোনো অসুবিধা না হয়। তাহলে সেটা হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে কি, যে স্টেবল ইনকাম, স্টেবল আর্নিং থাকবে, তাহলে আমরা সুস্থিত হব। এবার সেই রকমভাবে প্রত্যেকটা অ্যাটম চায় বা প্রত্যেকটা এলিমেন্ট চায় তারা স্টেবল হতে, তারা সুস্থিত হতে। এবার এই অ্যাটমের ক্ষেত্রে স্টেবিলিটি সে কীভাবে পাবে, না বাই দ্য অ্যাটেনমেন্ট অফ অক্টেভ, মানে অষ্টক পূর্তির মাধ্যমে তারা স্টেবল হবে, অষ্টক পূর্তির মাধ্যমে স্টেবল হবে। কিভাবে স্টেবল হবে, না অষ্টক পূর্তির মাধ্যমে। এবার অষ্টক পূর্তি বলতে কি, না আমাদের একটা জিনিস জানি, একটা জিনিস আমরা জানি, সেটা কি জানি, না একটা পরমাণু, সাপোজ একটা পরমাণু ধরলাম আমরা সোডিয়াম, সোডিয়ামের আমাদের পারমাণবিক সংখ্যা কত, 11। তাহলে এর যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস আঁকি, কীরকমভাবে দেখতে হবে সোডিয়ামটা, না সোডিয়ামটা দেখতে হবে, সোডিয়াম আচ্ছা 2,8,1, আচ্ছা চলো 2,8,1, তার মানে এটা এখানে লিখে দিই 2,8,1। আর এটাকে যদি আমি আঁকতে গেলে কীরকম হবে, সোডিয়াম একটা নিউক্লিয়াস ধরলাম, এর বাইরে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, 1 2, তারপরটাতে 8, 1 2 3 4 5 6 7 8, আর তার বাইরের কক্ষপথটাতে একটা ইলেকট্রন। এবার এখানে দেখো যে সোডিয়াম ভিতরটা 2টো, তারপরটাতে 8টা, তারপর একটা আছে। এটা যদি আমাদের সোডিয়ামটা কি হচ্ছে, যে এইটা একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন থাকার জন্য সোডিয়াম সবসময় কি চাইবে, এর সুস্থিত অবস্থায় বজায় রাখতে। তাহলে এর ক্ষেত্রে সুস্থিত অবস্থার কি কন্ডিশন হতে পারে, না এই কি করবে, এই বাইরের কক্ষপথে আর 7টা ইলেকট্রন নিতে পারে। 7টা ইলেকট্রন নিলে 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন নিলে 8টা ইলেকট্রন পূর্তি হয়ে গেল। এটা করতে পারে, বা এই কি করতে পারে, এই যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে কিন্তু এখান থেকে বার করে দিতে পারে, বা ইলেকট্রনে বর্জন করতে পারে, রাইট। এবার আমাদের দেখে এটা কি মনে হচ্ছে যে কোনটা বেশি ইজি, এর মধ্যে 7টা ইলেকট্রন ঢোকানো ইজি নাকি এখান থেকে এই ইলেকট্রনটা বার করানো ইজি। সেটাকে দেখতে গেলে আমাদের এই জিনিসটা প্রথমেই মাথার মধ্যে আসে যে একটা ইলেকট্রন বার করা তো মোর ইজিয়ার দ্যান গেনিং 7 ইলেকট্রনস। তাহলে আমরা এখানে কি করব, সোডিয়াম কি করবে, যে বাবু আমি অত 7টা ইলেকট্রন নেওয়ার ঝামেলাতে যাব না, আমি কি করব, আমার একটা ইলেকট্রন আমি এখান থেকে বার করে দেবো। যদি আমি একটা ইলেকট্রন বার করে দিই তাহলে আমার আরামসে হয়ে গেল 2,8, একটা সুস্থিত ইলেকট্রন, এই সুস্থিত অ্যাটম হয়ে গেল আমার। তাহলে আমি যখন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়ে গেলাম, তখন আমার কি হলো, যে 2,8, এবং এটা একটা সুস্থিত পরমাণু। তাহলে সোডিয়ামের সুস্থিত হওয়ার জন্য কি করবে, না একটা ইলেকট্রনে বর্জন করে দেবে। অপরদিকে আর একটা পরমাণু অ্যাটমের কথা ভাবি, সেটার নাম হচ্ছে আমাদের কি, না সেটার নাম হচ্ছে ক্লোরিন। সেটার নাম হচ্ছে ক্লোরিন। ক্লোরিন কত, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তাহলে এর যদি আমি বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, না পাবো হচ্ছে আমার ক্লোরিন 17, মানে 2,8,7 আঁকি। এটা হচ্ছে ক্লোরিন নিউক্লিয়াস,
এর বাইরে প্রথম কক্ষপথে কে কক্ষপথে দুটো থাকবে, এল কক্ষপথে 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8টা থাকবে, আর এম কক্ষপথে 1 2 3 4 5 6 7টা। এবার দেখো এই যে ক্লোরিন পরমাণুকে সুস্থিত হতে গেলে এর যে যোজ্যতা কক্ষ বা বাইরের কক্ষপথে আমাদের 8টা ইলেকট্রন থাকতে হবে। তাহলে এর কাছেও দুটো পসিবিলিটি আছে। কি কি পসিবিলিটি? না এ কি করতে পারে, যে 7টা ইলেকট্রন আছে সেই 7টা ইলেকট্রনকেও কিন্তু বর্জন করতে পারে, বা ও একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে পারে, বাইরের থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এবার দেখো ক্লোরিনের ক্ষেত্রে কোনটা বেশি সুবিধা, এই 7টাকে বর্জন করা নাকি এই একটা ইলেকট্রন চলে আসা? এক্ষেত্রে তাহলে দেখি একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের এই ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রন যদি আমি গ্রহণ করে নেয় তাহলেই কিন্তু ও অষ্টক পূর্তি হয়ে গেল। তাহলে এখন ক্লোরিনের কনফিগারেশন কি দাঁড়ালো, না ক্লোরিন মাইনাস এবং এর কনফিগারেশন কি দাঁড়ালো 2,8,8, রাইট? তাহলে এইভাবে আমরা কি করছি না সুস্থিতি পাওয়ার চেষ্টা করছি। এই যে এইটাকে সুস্থিতি পাওয়ার চেষ্টা করছি এটাকে বলা হচ্ছে ল অফ অক্টেট বা অষ্টক পূর্তির সূত্র। কি বলছে এটাকে? অষ্টক পূর্তির সূত্র। তাহলে একটা জিনিস আর একবার বলছি যে পরমাণু কি করে না অষ্টক পূর্তির মাধ্যমে স্টেবল হওয়ার চেষ্টা করে। এই যে অষ্টক পূর্তির মাধ্যমে স্টেবল হবে এইটা আমাদের কিসে কাজে লাগে, না এইটা আমাদের কাজে লাগে পারমাণবিক বন্ধনে, রাসায়নিক বন্ধনে আমাদের এইটাই কাজে লাগে যে এটা আমাদের অষ্টক পূর্তি করছে কিনা। তাহলে এবার আসি আমাদের সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। তাহলে টপিক নম্বর 1 নম্বর 1 কি বলে, যাই হোক এটা হচ্ছে তোমার সিও ভিএ এই কোভ্যালেন্ট বলছি সরি আয়োনাইজেশন বন্ড। প্রথমে আয়োনাইজেশন বন্ডই বলি, আয়োনাইজেশন বন্ড বা তড়িৎযোজী বন্ধন। এখানে কি হচ্ছে, তাহলে কি বললাম যে সবসময় কি চাইবে অষ্টক পূর্তি করতে চাইবে। এখানে যদি অষ্টক পূর্তি করতে হয় আমাদের আয়োনাইজেশন বন্ড তৈরি করতে হয়, তাহলে এরা কিভাবে তৈরি করবে, না ধরো একটা অ্যাটম আছে এ, এর বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে বা যোজিত কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 1, আর একটা পরমাণু আছে ধরলাম বি পরমাণু, সেই বি পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। এবার একে যদি সুস্থিত হতে হয় তাহলে এই একটা ইলেকট্রনটা যদি বর্জন করে দেয় তাহলে স্টেবল হয়ে যাবে, আর অপরদিকে এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এ সুস্থিত হয়ে যাবে। তাহলে এই যে এ এর সুস্থিত হওয়ার জন্য একটা ইলেকট্রন বর্জন করবে আর বি সুস্থিত হওয়ার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এই বলবো ভাই भाई मेरे पास एक इलेक्ट्रॉन ज़्यादा है तुम मेरा एक इलेक्ट्रॉन ले ले और मेरे पास एक इलेक्ट्रॉन कम है तो उसकी भरपाई कर ले। তাহলে কি করবে এখানে যে ইলেকট্রনটা বেটাকে দিয়ে দেবে, দিয়ে দিল। তাহলে এদের মধ্যে যখনই একটা কিছু শেয়ারিং তো হয়ে গেল, এ বললো বাবা আমি ইলেকট্রনটা আছে একটা বেশি, আমি এখান থেকে একটা ইলেকট্রন আমি তোমাকে দান করলাম, চলো দান করলাম, তখন আমরা কি করলাম এর মধ্যে বি এর মধ্যে একটা বন্ড তৈরি হলো। এই যে বন্ড তৈরি হলো একটা ইলেকট্রন এ করেছে বর্জন এ করেছে গ্রহণ, তাহলে এর মধ্যে যে বন্ডটা তৈরি হলো এটাকে আমরা বলছি আয়োনাইজ বন্ড বা তড়িৎযোজী বন্ধন। এবার এই তড়িৎযোজী বন্ধনের কিছু প্রপার্টি আছে, কি কি দেখি। প্রথম নম্বর, যে সমস্ত ইয়েগুলো মানে যে সমস্ত যৌগগুলো তড়িৎযোজী বন্ধনের গঠনের মাধ্যমে গঠিত হবে তাদের ফার্স্ট পয়েন্ট কি না, প্রথম পয়েন্ট হবে এদের উচ্চ গলনাঙ্ক হবে উচ্চ উচ্চ গলনাঙ্ক যুক্ত হবে। দ্বিতীয় নম্বর উচ্চ গলনাঙ্ক যুক্ত হলো, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, রাইট।
3 নম্বর কি বলছি না, এরা কিন্তু ক্রিস্টালাইজড হবে, বেশিরভাগ ক্ষেত্রে কেলাসাকার, কেলাসাকার হবে। চতুর্থ নাম্বার কি, চতুর্থ নাম্বার হচ্ছে কি জানা, উচ্চ গলনাঙ্ক গলিত জলিত প্রদান করবে, কেলাসাকার হবে। চতুর্থ নাম্বার কি, এই যে একটা আয়নাইজেশন বন্ধন আছে, এর মধ্যে ধরো একটা অ্যাটম হচ্ছে এ আর একটা অ্যাটম হচ্ছে বি, এদের মধ্যে যে ইলেকট্রনটা বর্জন করবে, যে ডোনার, ইলেকট্রন ডোনার বা যে ইলেকট্রন বর্জন করবে, সে কি হবে না, সে হয়ে যাবে এ থেকে এ প্লাস, বা সে পরিণত হবে ক্যাটায়নে। আর বি, বি যেহেতু এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে, তাহলে বি হয়ে যাবে অ্যাকসেপ্টার, অ্যাকসেপ্টার। এবং এ বি থেকে কিসে রূপান্তরিত হবে, বি মাইনাসে, এটা হয়ে যাবে অ্যানায়ন। তাহলে এ হলো ক্যাটায়ন, বি হলো অ্যানায়ন। আর এই যে এ অ্যাটমটা যে ইলেকট্রন বর্জন করছে, সে হবে কোন, তার কি কি প্রপার্টি থাকবে না, সে হবে মেটালিক প্রপার্টির, মেটালিক বা ধাতব, ধাতব। আর এই যে অ্যানায়ন বা যে অ্যাকসেপ্ট করছে, সে হবে নন মেটালিক বা অধাতব। তাহলে এটা গেল আয়নাইজেশন বন্ধন। এবার তাহলে কি কি আমাদের কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল কি কি আছে। এক্সাম্পল প্রথম নম্বর হচ্ছে NaCl, বিখ্যাত এক্সাম্পল, সবাই দেয় এটা, রাইট। আর এছাড়া আছে MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপর তারপর হচ্ছে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। এছাড়া হতে পারে BaCl2, বেরিয়াম ক্লোরাইড, এটসেট্রা এটসেট্রা। এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের কি আয়নাইজেশন বন্ধনের বা ইয়ের অ্যাটমের উদাহরণ। এবার হচ্ছে আমাদের তড়িৎযোজী বন্ধন, এই তড়িৎযোজী বললাম। এরপরে আসি সমযোজী বন্ধন। এরপরে হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড বা কোভ্যালেন্ট বন্ড, এই জিনিসটা কি না, এটা হচ্ছে যেটা বললাম তোমাকে, যে মেরে ভাই এ আর বন্ধু নম্বর বি। বন্ধু এ বলছে ভাই আমার কাছে নোটস আছে, আছে নিয়ে আয় একটা জায়গাতে। বন্ধু নম্বর বি, ভাই আমার কাছে ওই বিষয়েরই অন্য লেখকের নোটস আছে, নিয়ে আয় ভাই। এক জায়গায় নিয়ে এলাম, তাহলে কি করলাম, যে লাইব্রেরিতে নিয়ে এলাম, লাইব্রেরিতে নিয়ে এসে আমরা পড়তে বসছি। এবার এটা বন্ধুত্বের জায়গায় ধরে নাও অ্যাটম, অ্যাটম নম্বর এ, অ্যাটম নম্বর বি। সবচেয়ে ভালো হয় যে এটাকে অ্যাটম নম্বর এ অ্যাটম নম্বর বি না ধরে আমি একটা প্রথমে এক্সাম্পলেই চলে যাই। ওকে, লেটস গো টু অ্যান এক্সাম্পল। কি এক্সাম্পল সেটা দেব, হাইড্রোজেন এবং ক্লোরিন। হাইড্রোজেনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, অনলি ওয়ান, সিঙ্গেল। ক্লোরিনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন আছে। এবার হাইড্রোজেন কি বলবে, যে ভাই এক কাজ করি, আমি তোকে একটা অ্যাটম দিই, তুই আমাকে একটা অ্যাটম দে, এই অ্যাটম বলছি, আমি তোকে একটা ইলেকট্রন দিই, তুই আমাকে একটা ইলেকট্রন দে। এমনভাবে ইলেকট্রন দেওয়া নেওয়া করবো যাতে কি করছি, যে আমিও ব্যবহার করব ইলেকট্রনটাকে, তুইও ব্যবহার করবি। চলো ব্যবহার করতে দেওয়া হোক এদেরকে। এইচটাকে দেওয়া হলো, এও ক্লোরিনের কাছে সে নিয়ে এলো। ক্লোরিন বলল নে ভাই আমার একটা ইলেকট্রন নিয়ে নে। তাহলে এইভাবে যে বন্ধনটা গঠন হলো, যে সমানভাবে
ইলেকট্রনটাকে এও ব্যবহার করছে, আবার এইচও ব্যবহার করছে, আবার সিএলও ব্যবহার করছে। তাহলে যখন বন্ধন জোড়ের মধ্যে এই যে একটা বন্ধন তৈরি হলো, বন্ধন জোড় তৈরি হলো, এই এবার এই যে বন্ধন জোড় তৈরি হলো, বন্ধন জোড়ের মধ্যে থাকা ইলেকট্রন গুলিকে সমানভাবে ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করার মাধ্যমে আমাদের কি গঠিত হয় না, সমযোজী বন্ধন গঠিত হয়। সমযোজী বন্ধন গঠিত, রাইট। তাহলে এটা গেল আমাদের সমযোজী বন্ধনের গল্প। এবার এই যে সমযোজী বন্ধনের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যে সমস্ত যৌগগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। কি কি বৈশিষ্ট্য থাকবে না, সেটা হচ্ছে প্রথম নম্বর কি বৈশিষ্ট্য থাকবে, বৈশিষ্ট্য কি কি? প্রথম হচ্ছে এরা কম গলনাঙ্ক যুক্ত হবে, কম গলনাঙ্ক যুক্ত হবে। দ্বিতীয় নম্বর, এরা হবে কঠিন নয়, এটা বলবো যে নমনীয় হবে, এরা হবে নমনীয় বা ম্যালিয়েবল। তৃতীয় নম্বর হচ্ছে এরা কি করবে, এরা গলিত হোক বা জলে দ্রবীভূত হয় না। প্রথম কথা, এরা গলিত অবস্থায় ইলেকট্রন পরিবহন করতে অক্ষম, এরা ইলেকট্রন পরিবহনে অক্ষম। আরেকটা জিনিস এর ক্ষেত্রে বলতে ভুলে গেছিলাম, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, সেটা হচ্ছে এর ক্ষেত্রে আমাদের তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে তড়িৎযোজী যে সমস্ত যৌগগুলো আছে তারা কি, তারা জলে দ্রবীভূত হয়। আর ইয়েতে যারা যে সমস্ত পোলার সলভেন্ট আছে, বেঞ্জিন হোক বা অ্যাসিটিলিন হোক, এদের কিন্তু এদের মধ্যে এরা দ্রবীভূত হয় না। তাহলে পোলার নন পোলার মানে হচ্ছে বেঞ্জিন বা টলুইন বা অ্যালকোহল ইত্যাদিতে দ্রবীভূত হয় না, ইত্যাদিতে দ্রবীভূত হয় না। তাহলে এটা গেল কোভ্যালেন্ট বন্ডের গল্প, এই কোভ্যালেন্ট তড়িৎযোজী যৌগ। আর এটা হচ্ছে কোভ্যালেন্ট যৌগ ইলেকট্রন পরিবহন অক্ষম, তৃতীয় নম্বর। এই 4 নম্বর, এখানে কি তাহলে কি হলো, কম গলনাঙ্ক যুক্ত, এরা নমনীয় হবে, এরা ইলেকট্রন পরিবহন অক্ষম হবে। আর এরা কি হবে, এরা হবে তোমার হচ্ছে যে জলে অদ্রাব্য, জলে অদ্রাব্য বেশিরভাগ সময়। আর 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে এরা হচ্ছে তোমার যেমন বেঞ্জিন টলুইন ইত্যাদিতে দ্রবীভূত হয়, বেঞ্জিন টলুইন ইত্যাদিতে দ্রবীভূত হয়। ওকে, এবার আর কি আছে, উদাহরণ কিছু দিই। উদাহরণ কি কি, উদাহরণ আমাদের হচ্ছে প্রথমে আসি আমাদের মিথেন, মিথেন বা CH4, HCl হাইড্রোজেন ক্লোরাইড, C2H4, ইথিলিন, তারপরে N2O, CO2 কার্বন ডাইঅক্সাইড, এরা সমস্ত উদাহরণ কিসের জন্য, সমযোজী যৌগের উদাহরণ। এবার এই সমযোজী যৌগের মধ্যেও আমাদের দু রকমের বৈশিষ্ট্য দেখা যায়। কিরকম না, ধরো সমযোজী যৌগের মধ্যেও কিন্তু আমাদের দু রকমের
দুটো পার্থক্য দেখা যায়। কীরকম? ধরো একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের H2 বা O2 বা CO2, রাইট? এই সমস্ত যে অ্যাটমগুলো আছে এর অপর দিকে আমি HF হাইড্রোজেন ফ্লোরাইড, HCl, এই সমস্ত যৌগগুলোকে যদি একদিকে রাখি, দুদিকে রাখলে তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাই। যে দেখো এরা হচ্ছে সিমিলার টাইপ অফ অ্যাটম দিয়ে গঠিত, রাইট? এটার কথা এখন বাদ দাও, পরে দেখছি। সিমিলার টাইপ অফ অ্যাটম দিয়ে গঠিত, আর এরা হচ্ছে ডিসসিমিলার টাইপ অফ অ্যাটম দিয়ে গঠিত। তাহলে যখন আমাদের সিমিলার টাইপ অফ অ্যাটম দিয়ে যখন গঠিত হবে যে সমযোজী বন্ধন বা যে সমযোজী যৌগ, আর যারা ডিসসিমিলার কাইন্ড অফ অ্যাটম দিয়ে যখন আমাদের সমযোজী গঠিত হবে, তো এদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু সামান্য কিছু পার্থক্য থাকবে। তো সেই পার্থক্যটা কি না, সেই পার্থক্যটা পোলারিটি বা ধ্রুবীয়তা। কীরকম জিনিসটা না, H2 হাইড্রোজেন বলবে বাবা আমি একটা হাইড্রোজেন, একটা অ্যাটম, এই হাইড্রোজেন বলবে চলো একটা অ্যাটম, দুজনে ইলেকট্রনগুলোকে শেয়ার করি। অক্সিজেনের ক্ষেত্রে একই ব্যাপার, চারটা হবে এখানে, যাই হোক অক্সিজেনের ক্ষেত্রেও একই ব্যাপার, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দুটো দুটো করে চারটা হয়। চলো হাইড্রোজেন দিয়ে বোঝা যাক। এই যে হাইড্রোজেন অ্যাটমটা আছে, এই হাইড্রোজেন অ্যাটমটা কী করবে, এই দুটো হাইড্রোজেন অ্যাটম সিমিলার কাইন্ড অফ অ্যাটম, এরা কি করছে না এদের যে ইলেকট্রন জোটটা সেটা কিন্তু হাইড্রোজেন যতটা শেয়ার করবে এই হাইড্রোজেন কিন্তু ঠিক ততটাই শেয়ার করবে। তাহলে এই দুজনের মধ্যে তো শেয়ারিং কোনো পার্থক্য থাকছে না। তাহলে এই জন্য এদেরকে আমরা বলছি নন পোলার বা অধ্রুবীয় অণু। আর এদিকে অপরদিকে HF HCl ফ্লোরিন একটা নিল, তাহলে এ কিন্তু কি করবে, ফ্লোরিন বলবে বাবু আমার শক্তি বেশি, এ শক্তি বেশি, আর এ কি করবে ইলেকট্রন জোটটাকে নিজের দিকে টেনে নেবে। তাহলে দেখতে প্রথমে মনে হবে এরকম দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন যে জোটটা, সেই ইলেকট্রন জোটটা ফ্লোরিনের দিকে থাকবে বেশি রাদার দ্যান হাইড্রোজেনের দিকে। তাহলে কি হচ্ছে, ইলেকট্রন জোটটা কি করছে, এদিকে টানা হয়ে চলে যাচ্ছে না? তাই যে এই যে ইলেকট্রন জোটটা মিডিলে থাকার কথা, কিন্তু মিডিলে না থেকে এ চলে যাচ্ছে একটু, তাহলে এই দিকে কি হবে, যে পার্শিয়ালি একটা নেগেটিভ চার্জ বেশি আসবে না এদিকে। তাহলে এই যে একটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ এর দিকে অ্যাপ্লাই হলো, আর এদিকে যে পার্শিয়ালি পজিটিভ চার্জ, ডেল্টা মানে হচ্ছে পার্শিয়ালি পজিটিভ চার্জ আর পার্শিয়ালি নেগেটিভ চার্জ যে তৈরি হলো, এই পার্শিয়ালি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের জন্য দূরত্ব তৈরি হলো, এখানেই তৈরি হবে ডাইপোল। তাহলে এই যেখানে যখনই এখানে ডাইপোল তৈরি হয়ে গেল, এই অণুটা কিরকম দেখতে হবে জানো তো, বলছি এক সেকেন্ড, এই অণুটা দেখতে হবে হাইড্রোজেন ফ্লোরাইড, মানে ইলেকট্রন জোটটা একটু ফ্লোরিনের দিকে বেশি চলে আসবে এরকমভাবে, জিনিসটা দেখতে হবে এরকম। তাহলে এটাকে কি বলছি, এটাকে বলছি ধ্রুবীয় অণু, যেখানে ফ্লোরিন অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো নেগেটিভ চার্জ থাকার কথা নয়, এটা তোমার হচ্ছে যে নিউট্রাল, কিন্তু এর মধ্যে পার্শিয়ালি একটা নেগেটিভ চার্জ, কারণ যেহেতু ইলেকট্রন জোটটা তো ফ্লোরিনের দিকে বেশি আছে, তাহলে এর ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে এর দিকে পার্শিয়ালি নেগেটিভ চার্জ, আর যেহেতু হাইড্রোজেন থেকে ইলেকট্রন জোটটা দূরে সরে যাচ্ছে, এ সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারছে না একে, ফ্লোরিন বলছে আমি বেশিটা নিয়ে নেবো, তার জন্য এখানে পার্শিয়ালি পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে ধ্রুবীয় অণু। তাহলে পোলার সলভেন্ট আর এই পোলার বন্ড, তাহলে এটা গেল পোলার এবং নন পোলার কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে? তাহলে এটা গেল, প্রথমে আমরা কি পড়লাম, তাহলে এটা গেল পোলার অ্যান্ড নন পোলার কোভ্যালেন্ট বন্ড, ঠিক? এটা গেল একটা গল্প। 2 নম্বর গল্প কি আছে, আর একটা গল্প হয়, সেটা হচ্ছে যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। এক বন্ধন এই দ্বিবন্ধন
আর একটা হচ্ছে ত্রিবন্ধন। জিনিসটা কি খায় না মাথায় দেয় না? এটা এরকম ব্যাপার যে এক বন্ধন হচ্ছে যখন সেখানে একটা ইলেকট্রন জুড়ে থাকবে, যেমন হাইড্রোজেন আর ক্লোরিন। হাইড্রোজেন একটা একটা ইলেকট্রন, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে এরা পরস্পরের সাথে মিশে গেল, একটাই বন্ধন, সিঙ্গেল বন্ধন। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে HCl-কে এইভাবে না লিখে বারবার আমরা কীভাবে রিপ্রেজেন্ট করে না, যেহেতু একটাই বন্ধন জোড় আছে, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করি H সিঙ্গেল বন্ড Cl। এটা গেল কি? এটা হচ্ছে এক বন্ধন। এবার কার্বন ডাইঅক্সাইড ধরো, কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইড নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন অ্যাটম আছে, কার্বনের অ্যাটমের কটা বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 1 2 3 4। আর অক্সিজেনের এদিকে অক্সিজেন একটা, এদিকে অক্সিজেন একটা। অক্সিজেনের কটা ছোট থাকে? 1 2 3 4 5 6। আর এই অক্সিজেন 1 2 3 4 5 6। তাহলে এই অক্সিজেন একটা এখান থেকে নেবে, একটা এখান থেকে নেবে, তাহলে এই দুটো বন্ধন একটা তৈরি করবে, আবার এ আর একটা তৈরি করবে, আর এদিকেও একটা আর এদিকেও আর একটা তৈরি করবে। এইভাবে এরা কি করবে না, কার্বন জোড়ের সাথে এদিকে দুটো আর এদিকে দুটো করে দুটো দুটো করে বন্ড তৈরি করবে। তাহলে যখনই, তাহলে কি হলো, আর আর নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন, এটা ত্রিবন্ধনী বা তিনটে ইলেকট্রন জোড় দ্বারা গঠিত। তাহলে এটাকে অনেক সামারি বেসিসে যদি আমি বলতে যাই, তাহলে কিভাবে বলবো আমি? এক নম্বর হচ্ছে দুয়ে 1 নম্বর, এটা হচ্ছে এক বন্ধনী। এক বন্ধনী জিনিসটা কি না, যখন আমাদের এখানে কি করব আমরা, একটাই ইলেকট্রন জোড় এর মধ্যে থাকছে, একটা ইলেকট্রন, ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন, একটি ইলেকট্রন জোড়, বা এখানে কি থাকবে, দুটো ইলেকট্রন এখানে অ্যাসোসিয়েট হচ্ছে। আর দ্বিবন্ধনী কি, দ্বিবন্ধনী কি, দ্বিবন্ধনী হচ্ছে দুটো ইলেকট্রন জোড়, দুটো ইলেকট্রন জোড়। তারা মোট কটা? মোট 4টা ইলেকট্রন। আর 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে ত্রিবন্ধনী। এখানে 3টা ইলেকট্রন জোড়, জোড় কাজ করে মানে মোট 6টা ইলেকট্রন জোড়, 6টা ইলেকট্রন না, 6টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন জোড়, জোড় মানে দুটো করে থাকবে, তাহলে মোট 6টা ইলেকট্রন। তাহলে এটা গেল পোলার অ্যান্ড নন পোলার সলভেন্ট এবং এক বন্ধনী, দ্বিবন্ধনী এবং ত্রিবন্ধনী সাধারণ গঠন। এবার এই যে এক বন্ধনী দ্বিবন্ধনী, এদের মধ্যে একটা ব্যাপার আছে, যে গল্পটা এই মুহূর্তে অত ডিটেলসে 11-12-এর কনসেপ্টে থাকে, কিন্তু এখন আমাদের অত ডিটেলসে গিয়ে লাভ নেই, জাস্ট জেনে নেওয়া ভালো যে এই যে আমি এক বন্ধন গঠন করছি নাইট্রোজেনের সাথে, 8 নাইট্রোজেনের যে 3টে বন্ধন গঠন করছি, এর যে কোনো একটা বন্ধন যেটা সবচেয়ে স্ট্রংগেস্ট সেটাকে বলবো সিগমা বন্ড, আর বাকি দুটো বন্ড যেটা উইক বন্ড সেটা হচ্ছে পাই বন্ড। কি কি? তাহলে এটাকে আরেকভাবে ভাগ করতে পারি, কীভাবে ভাগ করতে পারি? 3 নম্বর হচ্ছে সিগমা অ্যান্ড পাই বন্ড। এক বন্ধনী যেখানে এস ডাইরেক্টলি রিলেশন হবে সেটা হচ্ছে সিগমা বন্ড, আর যেটা একের বেশি যেখানে থাকবে, যেখানে দ্বিবন্ধনের ক্ষেত্রে আর ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা এই যে একটা ইলেকট্রন জোড় যখন এক বন্ধনী, এটা পুরোপুরি একটা সিগমা লিখছি, পুরোপুরি একটা সিগমা বন্ধনী থাকবে। আর এই যে দ্বিবন্ধন যেটা বলছি, দ্বিবন্ধনীতে একটা সিগমা আর একটা পাই, রাইট? আর ত্রিবন্ধনীতে একটা সিগমা আর দুটো পাই, ওয়ান সিগমা আর দুটো পাই বন্ধনী দিয়ে আমাদের ত্রিবন্ধনী গঠিত হবে। তাহলে এটা গেল আমাদের সিগমা এবং পাই বন্ড, পোলার অ্যান্ড নন পোলার সলভেন্ট, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, আর সিগমার পাই বন্ডের ছোটোখাটো কনসেপ্ট। এবার এরপরে আর একটা জিনিস ছোট্ট করে পড়তে হয়, সেটা হচ্ছে সমযোজী বন্ধনের মধ্যে, সেটা হচ্ছে কি যে আমাদের সেটা হচ্ছে আমাদের
কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট বন্ধনী এই জিনিসটা কীরকম না, একটা উদাহরণ দিলে বোঝা যাবে স্পষ্ট হবে। সেটা হচ্ছে যে আমাদের NH3 অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া 3টে হাইড্রোজেনের সাথে বন্ধনী গঠন করা সত্ত্বেও এর একটা ইলেকট্রন জোড় ফাঁকা থেকে যায়। ঠিক আছে, একটা ইলেকট্রন জোড় এর ফাঁকা থেকে যায়। এই যে ফাঁকা থাকা ইলেকট্রন জোড়টা এ কি করবে না, এ কি করে আরও কাউকে একটা সম্পূর্ণরূপে দান করে দেয়। নেই ওটা নেই তুই, কাকে দান করবে না, একটা হাইড্রোজেন প্লাস আয়নকে, হাইড্রোজেন প্লাস আয়নকে। তাহলে এই যে সম্পূর্ণরূপে এ তার ইলেকট্রন জোড়টাকে দান করে দিল, এটাকেই বলা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ধন। কি কি এটা তাহলে এখন কি দেখতে হবে, NH3H, তাহলে এখন যে যৌগটা গঠিত সেটা কি NH4+। তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আরও বলি জিনিসটা, যে যখন একটা মানে ফাঁকা থাকা কোনো একটা মলিকিউলে যখন ফাঁকা থাকা ইলেকট্রন জোড়, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা যখন সে অন্য কোনো অ্যাটম বা অন্য কোনো মলিকিউলকে দান করছে, তখন তার মাধ্যমে কি বলছি যে আমরা পাচ্ছি কোঅর্ডিনেট বন্ড। ওকে, সবচেয়ে বড় উদাহরণ যৌগ হচ্ছে সেটা হচ্ছে NH4+ হলো। এবার এই NH4+-এর সাথে যদি আমি একটা ইলেকট্রন বাড়তে থাকছি, তো এই ইলেকট্রনটা যদি আমরা Cl- বা Cl-কে দিয়ে দিই, তাহলে এই যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে NH4Cl। এই NH4Cl এমন একটা যৌগ, এখানে 3 ধরনেরই আমরা বন্ড দেখতে পাই। কি কি না, প্রথমে হচ্ছে এই যে N এর সাথে হাইড্রোজেনের, এই যেটা বললাম এই যে 3টে হাইড্রোজেন, এটা হচ্ছে সমযোজী বন্ধন। আর এখানে এই নাইট্রোজেনের সঙ্গে এই হাইড্রোজেনটার কোঅর্ডিনেট বন্ড। আর এই যে Cl আছে, এই Cl এর সাথে এটা তড়িৎযোজী বন্ধনে যুক্ত হচ্ছে। তাহলে এই যে NH4Cl টোটাল যে যৌগটা গঠন করলো, এটা কিন্তু এর মধ্যে তড়িৎযোজী, সমযোজী আর কোঅর্ডিনেট 3 রকমেরই বন্ধন যুক্ত থাকে। তাহলে এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে এখানে, কোথায় গেল পেনটা, এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে একটা অ্যাটমের মধ্যে, অ্যাটম বলছে একটা মলিকিউলের মধ্যে কি কি বন্ড থাকে, রাইট। তাহলে এটাকে আমরা কি বলছি, অন্তর আণবিক, ইন্ট্রা মলিকিউলার। তাহলে এতক্ষণ ধরে আমরা যে কেমিক্যাল বন্ডিংয়ের প্রপার্টিগুলো দেখলাম বা যে সমস্ত ঘটনাগুলো দেখলাম, সেগুলো সমস্তগুলো কি ইন্ট্রা মলিকিউলার, ইন্ট্রা মলিকুলার বন্ড। তাদের মধ্যে কি কি দেখলাম, তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের আয়নাইক আর কোভ্যালেন্ট বা সমযোজী। এবারে সমযোজীর মধ্যে কি দেখলাম, সিগমা বন্ড দেখলাম, পাই বন্ড দেখলাম, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড দেখলাম, বা পোলার বা নন পোলার দেখলাম। এছাড়াও এটা গেল কি, যে একটা মলিকুলের মধ্যে আমি যখন আলোচনা করছি, সেখানে আমরা তো HCl এর মধ্যে আলোচনা করছি, বা NH4Cl, এটা তো আমরা একটা মলিকুলের মধ্যে NH4Cl এর মধ্যে কী কী বন্ড আছে সেগুলো দেখলাম, বা HCl একটা হাইড্রোজেনের সাথে ক্লোরিন, এই হাইড্রোজেনের মধ্যে কী কী বন্ড আছে সেই সমস্ত বন্ডগুলো দেখলাম। এর পাশাপাশি আমাদের কিন্তু ইন্ট্রামলিকুলার ছাড়াও আর একটা ইন্টার মলিকুলার কিছু বন্ড দেখতে পাই। ইন্টার মলিকুলার বন্ড দেখতে পাই, কি কি না, সেগুলো কি কি না, প্রথমে হচ্ছে আমাদের একটা হয় ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস বন্ড। দ্বিতীয় নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর একটা হচ্ছে আয়ন ডাইপোল বন্ড।
আয়ন ডাইপোল বন্ড। এই যে আমরা তিনটে বন্ড দেখতে পাই, এটা কি যে দুটো বিভিন্ন অ্যাটমের মধ্যে, মানে ধরো একটা হাইড্রোজেন H2 অণু আছে, এই H2 অণুর সাথে অন্য আর একটা H2 অণুর মধ্যে কি কি রিলেশন থাকবে বা কি কি বন্ড থাকবে, সেটা আমরা ইন্টারমলিকুলার বন্ডের মাধ্যমে দেখছি। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের পরীক্ষাতে বেশি পড়ে সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। তাহলে এবার চলে আসি হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড, রাইট। হাইড্রোজেন বন্ড কীভাবে গঠিত হয় না, যখন হাইড্রোজেন বন্ড থাকা মানে কি একটা হাইড্রোজেন থাকতে হবে। এই হাইড্রোজেন, একটা জিনিস বললাম যে হাইড্রোজেন যেটা হবে, যেমন ধরো সাপোজ আমি একটা অণু ধরছি, সেটা হচ্ছে H2O। এই H2O অণুটাকে যদি আমি ভালোভাবে আঁকি তাহলে কি দেখতে পাবো না, একটা H, একটা অক্সিজেন, একটা H। এবার আরেকটা যদি H2O অণু আঁকি, এখানে না একে আমরা এখানে আঁকতে পারি, অক্সিজেন, একটা H, একটা H। এইভাবে যখন আমরা এই জিনিসটাকে দেখব তখন একটা জিনিস আমরা কি জানি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি না, সেটা হচ্ছে যে ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। তাহলে হাইড্রোজেনের তুলনায় যদি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে এ কী করবে, এই যে এটা তো সময়জীবী বন্ধন, এই সময়জীবী বন্ধন ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে আকৃষ্ট করবে। তাহলে নিজের দিকে যখনই আকৃষ্ট করবে তাহলে এ কিছুটা আমাদের নেগেটিভলি চার্জড আর এ কিছুটা পজিটিভলি চার্জড পার্টিকেল তৈরি করবে, মানে কিছুটা নেগেটিভ, পার্শিয়ালি এ পজিটিভ চার্জ আর এ পার্শিয়ালি নেগেটিভ চার্জ আর এ পার্শিয়ালি পজিটিভ চার্জ তৈরি করবে। এবার ওপর দিকে এটাও তাহলে পার্শিয়ালি পজিটিভ হবে, এরও তো ইলেকট্রন জোড়টাকে অক্সিজেন নিচের দিকে, আর এই দিকের অণুটাতেও অক্সিজেন নিচের দিকে টানবে, তাহলে এ পার্শিয়ালি নেগেটিভ, এ পার্শিয়ালি পজিটিভ, এও পার্শিয়ালি পজিটিভ। তাহলে এই যে দেখো পার্শিয়ালি পজিটিভ হাইড্রোজেন অণু আছে আর এদিকে পার্শিয়ালি নেগেটিভ অক্সিজেন অণু আছে, এরা পরস্পরের মধ্যে একটা বন্ড তৈরি করবে। পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে, তো তাহলে সেই বন্ড তৈরি করবে। সেই বন্ডটার নাম কি, সেই বন্ডটার নাম দিচ্ছি আমরা হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড, রাইট। তাহলে কি হলো, যখন দুই বা ততোধিক অণু একটা হাইড্রোজেন নিয়ে বা একটা হাইড্রোজেনের সাথে অন্য অণুর যে পার্শিয়ালি যে ধ্রুবীয়তা তৈরি হয় বা পার্শিয়ালি চার্জ তৈরি হয়, সেই চার্জের জন্য এদের মধ্যে যে বন্ডটা তৈরি হয় সেই বন্ডটাকে বলছে হাইড্রোজেন বন্ড। তাহলে এবারে আমাদের মাথায় প্রশ্ন আসে, হাইড্রোজেন বন্ডটা আমরা পড়ি কেন, বা এটা আমাদের কোথায় কাজে লাগে? এটা আমাদের কাজে লাগে কোনো একটা জায়গার বা কোনো একটা জায়গা বলবো না, মানে কোনো একটা যৌগের, তার অনেক সময় কি হয় যে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি যে এই যৌগটার অ্যাকচুয়ালি কিন্তু কম হওয়ার কথা, মানে কি বলে ওটাকে, স্ফুটনাঙ্ক কম হওয়ার কথা, কিন্তু দেখা যায় তার স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে। ওই ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম হওয়া বা স্ফুটনাঙ্ক বেশি হওয়া, সেটা কিছুর উপর নির্ভর করে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড দুটো অ্যাটমের মধ্যে বা ওই বস্তুটার অ্যাটমগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডের মান যত তীব্র হবে তত কি হবে, ওই হাইড্রোজেন বন্ডটাকে ব্রেক করতে আমার তত এনার্জি লাগবে, তাহলে তার স্ফুটনাঙ্কের মান তত বেশি হবে। আর যত হাইড্রোজেন বন্ডের এনার্জি মান কম হবে তত তার ক্ষেত্রে কি হবে, যে স্ফুটনাঙ্কর মান কম হবে। এরকমভাবে কিন্তু আমরা হাইড্রোজেন বন্ধনীর ব্যাপারটা দেখতে পাই। তাহলে আজকে যখন আমরা, তাহলে আজকে একবার ঝপ করে পুরোটা দেখে নিই, পুরোটার একবার নোট ওভারভিউ দেখে নিই। প্রথমে কি পড়লাম আমরা, বন্ডিং কাকে পড়লাম, বন্ডিং জিনিসটা কি সেটা পড়লাম, খানা মাথাতে জানলাম। দ্বিতীয় নাম্বার কি জানলাম আমরা আয়নিক বন্ধন সম্পর্কে জানলাম। তৃতীয় নম্বর কি, কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে জানলাম, কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে জানলাম। আয়নিক বন্ড কি, ইলেকট্রন জোড়টা সম্পূর্ণ কেটে দিচ্ছে। কোভ্যালেন্ট বন্ড কি, শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে। এবারে কোভ্যালেন্ট বন্ড আমরা কি কি পড়লাম, একটা হচ্ছে পোলার নন পোলার, পোলার নন পোলার। আরেকটা কীভাবে ভাগ করলাম কোভ্যালেন্ট বন্ডকে, না সেটা হচ্ছে সিগমা বন্ড আর পাই বন্ড, ঠিক। 3 নম্বর কি পড়লাম, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। 4 নম্বর কি পড়লাম,
কি বললাম, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড। তাহলে আজকে মোটামুটি আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের একটা ইম্পর্ট্যান্ট টপিক শেষ হলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।